বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রুবেল হোসেন মাটিডেলি উচ্চ বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের হিসাব বিজ্ঞানের অষ্টম অধ্যায় নবদান বই থেকে অঙ্ক শেখাবো। তোমরা আশা করি এখান থেকে ভালো উপকৃত হতে পারবে। তো এসো আমরা একটু বোর্ডে ফিরে যাই। বোর্ডে কি লিখছি দেখো, একটা উদ্দীপক লিখেছি। এবিসি কোম্পানি লিমিটেডের 2020 সালের জুলাই মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। 2020 জুলাই 1 আরিফের নিকট নগদে বিক্রয় 10,000 টাকা। জুলাই 5 শাহেদের নিকট থেকে 7,400 টাকা প্রাপ্তি এবং বার্তা প্রদান 600 টাকা। জুলাই 7 তারিখ ধারে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় 800 টাকা। জুলাইয়ের 8 তারিখ বাকিতে পণ্য বিক্রয় 24,000 টাকা। জুলাইয়ের 10 তারিখ 3800 টাকা পাওনার পণ্য নিষ্পত্তিতে 3600 টাকা পাওয়া গেল। জুলাইয়ের 12 তারিখ কর্য গ্রহণ 30,000 টাকা। জুলাইয়ের 16 তারিখ ব্যাংকে জমাদান 14,000 টাকা। জুলাইয়ের 20 তারিখ ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা এবং অফিসের প্রয়োজনে 8,000 টাকা উত্তোলন। দেখো প্রশ্নের দিকে তাকাও। প্রশ্নেতে বলা হয়েছে উপযুক্ত নগদান বই তৈরি করো। আচ্ছা, এখন তোমাকে ভাবতে হবে প্রশ্নটার ধরন এমন যে চিহ্নিত করে বলা নাই উপযুক্ত নগদান বই তৈরি করতে বলছে। এখন তুমি কয় ঘরে নগদান বই তৈরি করবা? নগদান বই তোমাদের জন্য 3 ঘরা পর্যন্ত করতে হয়। 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা। এখন তো তুমি চিন্তায় পড়ে গেলা যে আমি আসলে যেহেতু উল্লেখ করে বলা নাই তাহলে কোন ঘরে নগদান বই তৈরি করবো। সেক্ষেত্রে তোমাকে উদ্দীপকের ভিতরে একটু ভালো করে বিশ্লেষণ করতে হবে। যদি দেখো যে ব্যাংকের লেনদেন আছে, প্রথমে দেখবা ব্যাংকের লেনদেন যদি না থাকে তাহলে 1 ঘরা। আর যদি ব্যাংকের লেনদেন থাকে, উদ্দীপকে যদি কোথাও দেখো ব্যাংকের লেনদেন আছে তাহলে 2 ঘরা। আর যদি উদ্দীপকে এমন একটি দেখো যে বার্তা, নগদ বার্তার পরিমাণ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে 3 ঘরা নগদান বই তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখো এই যে শাহেদের নিকট থেকে 7,400 টাকা প্রাপ্তি এবং বার্তা প্রদান 600, যেহেতু এখানে নগদ বার্তা আছে তাহলে আমরা ক্লিয়ার হলাম যে এই অঙ্কটা আসলে 3 ঘর নগদানে তৈরি করতে হবে। তো এসব ঠিক আছে, আমরা 3 ঘর নগদান বইয়ের ঘর হলো তোমার 14টা। আমরা ঘরটা এঁকে নিয়ে আগে, তাহলে আমাদের সমাধান করতে সহজ হবে। একটু বোর্ডের দিকে তাকাও কিভাবে আঁকাতে হয়। খেয়াল করো, ঘরটা একটু বড় হয়। আর তোমরা এটাকে খাতায় পেন্সিল দিয়ে আঁকাবে যাতে ভুল করে তোমরা সহজে এটাকে ঠিক করতে পারো। আচ্ছা, তো যেহেতু 14টা ঘর, আমরা এটাকে আগে 2 ভাগ করে নিব, ভাগ করে নিব, তাহলে আমাদের ঘরটা আঁকানো সহজ হবে। দেখো এই সাইডে 7টা, এই সাইডে 7টা। তোমরা টাকার ঘরটা এমন ভাবে এঁকে নিবা যাতে টাকার ঘরটা একটু পারফেক্ট হয়, এমন গুলো, তাহলে খুব সোজা করে সুন্দরভাবে দেখা যায়। ব্যাংক, নগদ, বার্তা, প্রতিদিন পৃষ্ঠা, ভাউচার নম্বর, আর এখানে একটা দেওয়া হলো তারিখের। তাহলে দেখো কয়টা হলো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। সেম এইভাবে এখানে তাই ব্যাংক, নগদ, বার্তা, প্রতিদিন পৃষ্ঠা, ভাউচার নম্বর, আর এই সাইডে একবার টাকা। খেয়াল করো আমি 2 বারই কিন্তু প্রাপ্তি এবং প্রদানের ঘরটা অটো তৈরি হয়েছে, মানে আমি সব ঘরেই তৈরি করে দিচ্ছি, আর একটা ঘরে নিয়ে হয়েছে, কারণ এই ঘরটা একটু বড় লাগে, যেহেতু বিবরণ লিখতে হয়। এইভাবে তোমরা একটা ঘরটা এইভাবে তৈরি করবা, তাহলে তোমাদের ভালো হবে। এখানে দেখো প্রতিষ্ঠানের নাম লেখো এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি লিমিটেড। তারপরে দেখো 2 ঘরা, 3 ঘরা নগদান বই। এরপরে এই সাইডে লিখবা ডেবিট, এই সাইডে লিখবা হলো বিবরণটা লিখে নাও। প্রথমে আগে তারিখ, তারপর প্রাপ্তি সমূহ, ভাউচারের প্রথম অক্ষর লিখতে হবে ভাউচার নম্বর, খতিয়ান পৃষ্ঠার খ, পৃষ্ঠার কি, এরপরে বার্তা, এরপরে লিখবা হলো নগদ টাকা, তারপরে ব্যাংক টাকা।
আবার সেম তারিখ, এই সাইডে প্রাপ্তি, এই সাইডে হবে প্রদান সমূহ, প্রদান সমূহ। তারপরে সেম ভাউচার নম্বর, প্রক্রিয়া পৃষ্ঠা, বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এখন প্রাপ্তির এই সাইডে তুমি ইচ্ছা করলে বিবরণ লিখতে পারো, প্রদানের সাইডেও বিবরণ লিখতে পারো। এখন এখানে তোমাকে খেয়াল রাখতে হবে টাকা বা ব্যাংক গেলে ডেবিট সাইডে, টাকা বা ব্যাংক গেলে ক্রেডিট সাইডে। এটা আসলে কোনো সূত্রের মধ্যে ফেলে করতেছি না, তোমাকে টাকার দিকে চেয়ে থাকতে বলতেছি, তাহলে তোমার অঙ্কটা করা সহজ হবে। এটা তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, কিন্তু তোমার পরীক্ষার খাতায় লিখতে পারবে না। টাকা বা ব্যাংক যদি আমার কাছে আসে, টাকা বা ব্যাংক এই ডেবিট পাশে লিখবা, আর টাকা বা ব্যাংক গেলে ক্রেডিট পাশে লিখবা। তো যখন আমরা টাকা পাই, টাকা পাওয়ার গেলে আমরা বারটা দিই, সেখানে বারটা প্রদত্ত বারটাও লিখতে পারো, তাহলে ক্লিয়ার হবে সহজ। প্রদত্ত বারটা, প্রাপ্ত বার্তা। খেয়াল করো, সাল হলো 2020 জুলাই, বাস এই সাইডে লিখে নিবা 2020 জুলাই। এবার দেখো আমাদের ঘর প্রস্তুত হয়ে গেছে, আমরা উদ্দীপক একটা করে পড়বো আর একটা করে সলভ করবো। খুব ইজি ভাবে দেখবা, জুলাইয়ের 1 তারিখ আরিফের নিকট নগদে বিক্রয়। আসলে মূলত নগদানের যে অঙ্কটা আমি করতেছি, এখানে আসলে নগদ টাকা আর ব্যাংকের টাকার হিসাব রাখবা, যে আমার ক্যাশে নগদ টাকা কত থাকলো, আমার ব্যাংকে কত টাকা থাকলো, এটা আমাকে জানতে হয়। না জানলে তো আমি তো ব্যবসায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো না। তো এখানে শুধু আমরা নগদের হিসাব করবো আর ব্যাংকের হিসাব করবো, এখানে আর অন্য কোনো হিসাব চলবে না। বাকি লেনদেন বা যে লেনদেনের সাথে নগদান বা ব্যাংকের সম্পৃক্ততা নাই, সেই লেনদেনগুলো এখানে এন্ট্রি করা যাবে না, শুধু নগদের এন্ট্রি করবো আমরা, আর ব্যাংকের এন্ট্রি করবো। তোমাদের সূত্রের বাইরে একটা আনফর্মাল যেটা, সেটা হচ্ছে টাকা বা ব্যাংক গেলে তোমরা ডেবিট সাইডে লিখবা, টাকা বা ব্যাংক গেলে ক্রেডিট সাইডে লিখবা। এটা জাবেদার মাধ্যমেও সূত্র প্রয়োগ করে ডেবিট ক্রেডিট করা যায়, তবে সেটা নতুন ছাত্রদের জন্য বা যারা শিক্ষার্থী নতুন তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়। এটা দেখতে সহজ, তাই আমি এই প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। একটাই, আমি আরিফের নিকট নগদে বিক্রয়, আমি যদি আরিফের নিকট নগদে বিক্রি করি, তাহলে আমার কাছে তো টাকা আসবে, টাকা এলে ডেবিট সাইডে 1 তারিখ, তাহলে লিখবা হলো বিক্রয় হিসাব। এখন নগদে বিক্রয়, নগদের ঘরে টাকা লিখবা হলো 10,000 টাকা, শেষ। এরপরে 5 তারিখ শাহেদের নিকট থেকে 7,400 টাকা প্রাপ্তি, লেখাই আছে প্রাপ্তি মানে পাইছি, তাহলে অবশ্যই ডেবিট সাইডে 5 তারিখ। আমি যার থেকে পাই তাকে দেনাদার বলা হয়, দেনাদার। তবে যেহেতু নাম উল্লেখ আছে সাহেব, লিখে রাখবা, তাহলে তুমি বেশ কিছুদিন পরেও এটা কে তোমাকে দিচ্ছে বা কার কাছ থেকে পাইছো সেটা তোমার মনে থাকবে। দেনাদার সাহেবের কাছ থেকে প্রাপ্তি 7,400 টাকা, যেহেতু নগদ বা ব্যাংক কিছুই বলা নাই, অবশ্যই নগদের ঘরের টাকা লিখবা 7,400। আর এই টাকা পেতে দিয়ে আমি দেখো 600 টাকা বার্তা প্রদান করছি, অর্থাৎ সে আমাকে টাকা দিচ্ছিল না, আমি তাকে এই 600 টাকা ছেড়ে দিয়েছি, যে তুমি আমাকে 600 টাকা কম দাও, তাও আমাকে টাকাটা দাও। এরপরে আসো 7 তারিখ, ধারে অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয়, অর্থাৎ আমি বাকিতে যদি ক্যালকুলেটর ক্রয় করি, তাহলে তো আমার নগদ টাকা আসেও নাই, নগদ টাকা যায়ও নাই, অর্থাৎ নগদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, তাই এটা নগদের বইতে আসবে না। ঠিক আছে, এটা তোমাদের নগদের বইতে আসবে না। এরপর দেখো বাকিতে পণ্য বিক্রয় 24,000 টাকা, দেখাই যাচ্ছে বাকিতে বিক্রি করেছি, এখানে নগদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, সুতরাং এটাও আসবে না। এরপর আসো 10 তারিখে 3,800 টাকা, অর্থাৎ 3800 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3600 টাকা পাওনা। আমি কারো কাছ থেকে কোনো দেনাদার কাছ থেকে আমি 3800 টাকা পাইতাম, কিন্তু আমি সেটা 3600 টাকায় পেয়ে পূর্ণ নিষ্পত্তি অর্থ হলো মীমাংসা করেছি। আমি পরবর্তীতে যদি তার সাথে দেখা হয়, আমি আবার দেখো 3800 আর 3600 200 টাকা ডিফারেন্স, আমি 200 টাকা নতুন করে চাইতে পারবো না, কারণ আমি পূর্ণ নিষ্পত্তি করে ফেলছি। এটা নিয়ে নতুন করে আর কথা বলার কোনো সুযোগ নেই। যেহেতু আমি টাকাটা পাওয়া গেল, দেখো পাওয়া গেল লেখা আছে, আমি পাইছি, টাকাটা আমার আসছে, তাহলে ডেবিট সাইডে লিখবা 10 তারিখ দেনাদার। যেহেতু কোনো নাম নাই, তাই নামটা আমরা ব্যবহার করতে পারলাম না,
দেখো 3600 টাকা নগদে পাইছি, 3600 পেয়েছি। আর তাহলে বোঝা গেল বারটা দিয়েছি আমি ওকে 200 টাকা, টাকা 200 টাকা রাখো বার। 3800 টাকার 15 পদ্ধতিতে 3600 টাকা পাওয়া গেল, 200 টাকা বারটা দিলাম, এমনি শেষ। এবার আসো 12 তারিখে কর্য গ্রহণ। কর্য মানে ধার নেওয়া, কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া। তো কর্য গ্রহণ করেছি 30,000 টাকা। আমি যদি কর্য গ্রহণ করি তো তাহলে তো টাকা আমার কাছে আসে, টাকা এলে ডেবিট সাইডে 12 তারিখে কর্য হিসাব। ঋণ নেওয়া, ধার নেওয়া, ঠিক আছে, বিভিন্ন নামে হয় 30,000 টাকা। যেহেতু নগদে নিচ্ছি না ব্যাংকে নিচ্ছি কিছুই বলা নাই, তাহলে অবশ্যই সবসময় নগদের ঘর প্রেফার করবে, নগদের ঘর নেবে 30,000 টাকা। এরপরে দেখো ব্যাংকে জমা দান, অর্থাৎ আমি হিসাব রক্ষক ব্যাংকে জমা দিলাম। আমি যদি ব্যাংকে জমা দিই, খেয়াল করো, তুমি একটা অফিসে বসে আছো, অফিসের একটা টেবিলে বসে আছো, তুমি ব্যাংকে জমা দিচ্ছ, ক্যাশ থেকেই তো ব্যাংকে জমা দিচ্ছ। তাহলে এই এন্ট্রিটার ক্ষেত্রে তোমাকে একটু খেয়াল করতে হবে, ব্যাংকে যখন তুমি জমা দিচ্ছ তখন তোমার ক্যাশের টাকা কমে যাচ্ছে আর ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে। ক্যাশ আর ব্যাংক যখন একসাথে আসে তখন সেই এন্ট্রিটাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। এই এন্ট্রিটা নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট দুই পাশে লিখতে হয়। খেয়াল করো, ব্যাংকে জমা দিলাম, ব্যাংকে জমা দিলে আমার ব্যাংকের ঘরে বাড়ে আর নগদের ঘরে কমে। তো সেই ক্ষেত্রে দুই সাইডে লেখা হলো, এই দুটোকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। তারিখের নাম হলো, দেখো 16 তারিখে দেখো 14,000 টাকা ব্যাংকে জমা দিচ্ছি, তাহলে এখানে টাকাটা লিখবো হলো 14,000 টাকা। দেখো টাকাটা আমি আগে ট্রেস করছি এই জন্য, যেহেতু ব্যাংকের ঘর, তাহলে তুমি লিখবা হলো নগদান হিসাব, নগদান হিসাব। আর প্রত্যেক পৃষ্ঠার ঘরে তোমরা সি লিখবা। এরপরে নগদে কমে গেল, তাহলে তারিখটা হলো 16, ব্যাংক হিসাব দিলাম, ব্যাংক হিসাব লিখে তোমার নগদের ঘরে হলো 14,000 টাকা আর প্রত্যেক পৃষ্ঠার ঘরে সি। দেখো এই এন্ট্রিটা তোমাদেরকে আরেকবার রিভিউ করি। ব্যাংকে জমা দিয়েছি, তাহলে একই সাথে আমার ক্যাশের পরিবর্তন হয়েছে, একই সাথে আমার ব্যাংকেরও পরিবর্তন হয়েছে। ব্যাংকে যখন জমা দান করেছি তখন আমার ব্যাংকে বেড়েছে, ব্যাংকের ঘর বেড়েছে, আর তখন লিখলাম নগদান হিসাব, অর্থাৎ নগদ টাকা ব্যাংকে জমা দিয়েছি আর প্রত্যেক পৃষ্ঠার করেছি। অনুরূপভাবে নগদের ঘরে টাকা কমে গেছে, তাহলে এই কমার্সে এটা চলে গেল, নগদানের ঘর 14, আর যেহেতু নগদের ঘর তাহলে ব্যাংক হিসাব, আর প্রত্যেক পৃষ্ঠার ঘরে সি লিখবা। সি মানে হলো কন্ট্রাক্টে, তোমরা ইংরেজিতে সিও লিখতে পারো। 16 তারিখ শেষ। এবার আসো 20 তারিখে। ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে 2,000 টাকা এবং অফিসের প্রয়োজনে 8,000 টাকা উত্তোলন। ব্যাংক থেকে আসলে কে উত্তোলন করে? ব্যক্তিগত প্রয়োজনে। ব্যক্তিগত প্রয়োজনে আমি হিসাব রক্ষক উত্তোলন করতে পারবো? আমি ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করতে পারবো না। আসলে ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করতে পারে একমাত্র মালিক। আর মালিক যখন উত্তোলন করলো তখন আমাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা কমে গেল, চলে গেল। তাহলে চলে গেলে ক্রেডিট সাইড লিখতে হবে জুলাইয়ের 20 তারিখ। আর মালিক উত্তোলন করলে তার হিসাব নাম্বার দিতে হলো উত্তোলন হিসাব। এখন তিনি উত্তোলন করতে হলো ব্যাংক থেকে, তাহলে ব্যাংকের ঘরে কমেছে টাকা, 2,000 টাকা ব্যাংকের ঘরে কমে গেছে, ব্যাংকের ঘরে লিখবা। এরপরে এখানে আরেকটা কথা আছে, এবং অফিসের প্রয়োজনে 8,000 টাকা উত্তোলন। দেখো আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে পারি, ব্যাংক থেকে টাকা তুলতেও পারি। ব্যাংক থেকে যদি আমরা টাকা তুলি বা উত্তোলন করি, আমরা বলতে আমরা হিসাব রক্ষকরা ব্যাংক থেকে যদি টাকা তুলি, তাহলে ব্যাংক থেকে তোলার কারণে আমাদের নগদ টাকা বৃদ্ধি পায়। অনুরূপভাবে ব্যাংকের টাকা কমে যায়। এই যে তোমাদেরকে আগে টিকচুনে দিয়ে নিলাম, তাহলে তোমাদের বুঝতে সহজ হলো যে আমরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করলাম, আমাদের ক্যাশে বা নগদে বেড়ে গেল আর ব্যাংকে কমে গেল। কত টাকা? 8,000 টাকা। তাহলে লেখো 8,000 টাকা। তারিখ হলো সেম ওই 20 তারিখেই। ব্যাংক থেকে তুললে আমাদের নগদ টাকা বাড়ে, নগদ টাকা বাড়লে ব্যাংক হিসাব লিখতে হবে। ব্যাংক হিসাব লিখে নগদে বেড়ে গেল আমাদের হলো 8,000 টাকা। অনুরূপভাবে 20 তারিখে এসে তোমাদের এখানে লিখবা নগদান হিসাব লিখবা। নগদান হিসাব লিখে
আমাদের ব্যাংকে কমে গেল হলো 8,000 টাকা। যেহেতু দুই সাইডে পরিবর্তন আসলো, তাহলে সেক্ষেত্রে এটা কন্টেন্টটি সি ব্যবহার করতে হবে ট্রেস করার জন্য। আশা করি তোমরা বুঝতে পারছো। আরেকবার শোনো, বিশেষ করে এটা ভুল করে যে অফিসের পরিচালনা উত্তোলন করলাম, তাহলে আমাদের নগদ টাকা বাড়লো ব্যাংক হিসাবে, আর ব্যাংকে কমলো নগদ হিসাবে। এখন আসো তোমাদেরকে এখন যোগ বিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে তোমরা এমন পরিমাণ জায়গা উপরে ফাঁকা রাখবা যেন সিডি লেখা যায়, নিচে একটু পরিমাণ জায়গা ফাঁকা রাখবা যেন বিডি লেখা যায়। সেম একই ভাবে টান দিবা সই সই। দেখো আমার টান তুমি একটু খেয়াল করে দাও কিভাবে টান দিয়েছি। বার্তার ঘরে আসলে কোনো যোগ বিয়োগের কন্ট্রাক্ট আনতে হবে না। 600 আর 200 800 টাকা, এটি শেষ। দেখো আমি কিন্তু একটা টান দিচ্ছি এখানে, এর পরের গুলোতে কিন্তু দুটো করে টান দেওয়া আছে। তো টানের উপরে কিন্তু আমাদের অঙ্কের একটা নাম্বার নির্ভর করবে। এই প্রাপ্ত বার্তার ঘরে কিছু নাই, শেষ। এবার আসো দুই সাইডে নগদানের কম্পেয়ার করবা। দেখো ভালো করে এইভাবে একটু খেয়াল করবা যে নগদ কোন সাইডে বেশি দেখা যাচ্ছে। দেখলে বুঝতে পারবা যে আমার ডেবিট সাইডে নগদ টাকা বেশি, তাহলে ডেবিট সাইডের টাকাটা একযোগ করবা। আসলে এটা আসলে নির্ধারিত কোনো কোন সাইডে বেশি হবে নির্ভর করে না, টাকার অ্যামাউন্টের উপরে নির্ভর করে। সেই ক্ষেত্রে দুই সাইডে কম্পেয়ার করে দেখবা কোন সাইডে বেশি। দেখো 10 সাথে 17,400 একবার লিখলাম, 17,400 3600 টাকা, তারপর 30 আর 38,000 টাকা একবারে রাখবো সহজ। তাহলে তোমার টাকা এখানে হলো 59,000 টাকা। রিভিউ করি 10 সাথে 17,400 3600 30 আর 38,000 একবারে তাহলে হলো 59,000 টাকা। এই সেম টাকাটা তোমাকে এখানে লিখতে হবে 59,000। কিন্তু খেয়াল করে দেখো তোমার কি 59,000 টাকা ক্রেডিট পাশে আছে? নাই। যেহেতু নাই, তাহলে তোমাকে 59,000 টাকা ব্যালেন্স মিলাতে গেলে তোমাকে এখানে শর্টেজ ঘাটতে দেখাতে হবে। এই মাসের শেষ তারিখে, তারিখটা লিখবা সবসময় ব্যালেন্স যেটা হয় এই মাসের শেষ তারিখে, তার মানে কি জুলাই মাসে 31-এ যায় ব্যালেন্স সি, সিতে ক্রেডিট দিতে ডাউন, উপর থেকে এন দেখো। তাহলে কত হলো 59,000 টাকা, এখানে 14,000 টাকা তুমি যদি বিয়োগ করো, বিয়োগ 14,000 টাকা, তাহলে এখানে তোমাদের টাকা 45,000 টাকা লিখতে হবে। যেহেতু সিডিটা যেহেতু হয়েছে ক্রেডিট পাশে, তাহলে বিডিটা হবে ডেবিট পাশে। সিডিটা হয় ওই মাসের শেষ তারিখ, বিডিটা হয় পরের মাসের 1 তারিখ। বিডিতে ব্রড ডাউন উপর থেকে আনতে দেখো, তাহলে জুলাই মাসের পরের মাসের নাম হলো আগস্ট মাস। আগস্টের 1 তারিখে ব্যালেন্স বিডি 45,000 টাকা নগদানের নিচেই লিখে দেব। এটা গেল নগদানের সিডিবিডি। সেম ভাবে ব্যাংকের, তুমি একটু ব্যাংকেরটা কম্পেয়ার করবা সেম ভাবে যে ব্যাংকের কোন সাইডে টাকা বেশি দেখা যাচ্ছে। 14,000 টাকা ডেবিট পাশে বেশি দেখা যাচ্ছে, তাহলে ডেবিটটা আগে যোগ করে নিবা 14,000, ক্রেডিট পাশেও তুমি 14,000 টাকা লিখে নিবা। কিন্তু লক্ষ্য করো ক্রেডিট পাশে 14,000 টাকা আছে কি, যোগ করো 8 আর 2 10, 14,000 টাকা মিলাতে আর 4,000 টাকা লাগবে। তাহলে এই পাশে সিডি হলো 4,000 টাকা। যেহেতু ব্যাংকের সিডি ক্রেডিট পাশে, তাহলে ব্যাংকের বিডি হবে হলো ডেবিট পাশে, ব্যাংকের বিডি হবে হলো 4। শেষ করে চলেছে। এই হলো তোমাদের নগদান বহি 3 ঘর নগদানের প্রসেস। স্বল্প পরিসরে চেষ্টা করেছি ভালো করে বোঝানোর জন্য, যত চেষ্টা করে তোমরাও ভালো করে দেখো। যদি বুঝতে না পারো বারবার দেখো, তাহলে আশা করি তোমরা এটা সহজে সলভ করতে পারবে। ঠিক আছে, তোমাদেরকে সবাইকে ধন্যবাদ আজকে এই ক্লাসে প্রেজেন্ট থাকার জন্য। ঠিক আছে, ধন্যবাদ।